দেখো আজকে আমি মোটামুটি সিলেবাস সম্পর্কে একটা আইডিয়া দিচ্ছি, প্রিলি মেন্স দুটোই, এবং কিভাবে প্রিপারেশন করবে, এগিয়ে যাবে, সেই সমস্ত বিষয়টা নিয়ে আজকে আলোচনা করছে। আর দরকার হলে কিছু জিকে ফিকে নোট দিয়ে দেবো বাড়িতে পড়ার জন্য, বিশেষ করে যারা একদম নতুন ক্যান্ডিডেট আছে। তো দেখো যে এসআই এর যেটা বলেছি, যে এই যে কোর্সটা করাবো সেখানে কি থাকবে, ডব্লিউপিএসআই মানে ডব্লিউপি কেপিএসআই, আর সেই সঙ্গে হচ্ছে এক্সাইজ এসআই, আর একটা যেটা সম্ভাবনা আছে সেটা হচ্ছে এসওআই বা হচ্ছে সিভিল ডিফেন্সের স্টাফ অফিসার কাম ইন্সট্রাক্টর। তো ডব্লিউপি কেপিএসআই সেম একদম একই প্যাটার্নেরই হয়। এক্সাইজ এসআই এর ক্ষেত্রে পার্থক্য বলতে কি হচ্ছে, যে প্রিলিমসে পার্থক্য আছে, মেন্সে পার্থক্য আছে, কিন্তু জানি না, মনে হচ্ছে সিলেবাস চেঞ্জেরও ব্যাপার হতে পারে, সিলেবাস চেঞ্জও এটা হতে পারে। ঠিক আছে। তবে এমনি যেটা পুরোনো নিয়ম বা যে নিয়ম অনুযায়ী চলছে, নিশ্চয়ই সেটা তোমরা জানো, যে ডব্লিউপি এবং হচ্ছে কেপিএসআই, এটার ক্ষেত্রে প্রিলিমিনারিতে কি থাকে, শুধুমাত্র ম্যাথ, জিকে, রিজনিং। প্রিলিমিনারিতে কি থাকে, ম্যাথ, জিকে আর হচ্ছে রিজনিং। ঠিক আছে, ম্যাথ রিজনিং এখানে 25-25 থাকছে 50 নম্বর, আর জিকেতেও থাকবে, এই সরি, 50টি প্রশ্ন, 100টি, 2 নম্বর করে, 200 নম্বর। আর যেটা এসওআই, ঠিক আছে, এসওআই, এই সরি, এসওআই বলছি, এক্সাইজ এসআই, যেটা এক্সাইজের ক্ষেত্রে 5টা পার্ট ছিল এর আগেবার। সেটা কি, যে ম্যাথ, রিজনিং, ইংলিশ, মানে ম্যাথ, রিজনিং, জিকে, ইংলিশ আর হচ্ছে বেঙ্গলি, এই 5টা পার্ট, 5, 20, 100 করে। ঠিক আছে, প্রত্যেকটা 20 20 20 করে ছিল, 100টা কোশ্চেন, 2 নম্বর করে। এবং এই যে ইংলিশ আর বেঙ্গলি আছে, ঠিক আছে, এই ইংলিশের মধ্যে ভয়েস চেঞ্জ, নারেশন চেঞ্জ যেমন থাকে, সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়াম ফ্রেজ, এইগুলো যা। তারপর হচ্ছে বাংলার ক্ষেত্রে তোমার সন্ধি বিচ্ছেদ, সমাস, সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, এরকম যে বাংলা ব্যাকরণ, সেগুলো সেগুলো থাকে। তো এটুকু জেনে রাখো, যে আশা করা যায় যে এক্সাইজের চেঞ্জ, মানে এক্সাইজ যাই হয়ে যাক, এক্সাইজের পরীক্ষাতে ওরা বাংলা ব্যাকরণকে জোর দেবে বা ইংলিশ গ্রামারকেও থাকবে, এটুকু মনে রাখবে। আর একটাও যেটা মেনে পার্থক্য থাকে, মেনে যখন আলোচনা করছি তখন বলে দিচ্ছি। তাহলে আমার যে পরীক্ষাটাই হোক না কেন, সে ডব্লিউপিএসআই, কেপিএসআই বা এক্সাইজ এসআই, আমার কমন যেটা থাকবে ম্যাথ, রিজনিং। ঠিক আছে, ম্যাথ, রিজনিং সবই থাকবে, এসওয়াই সেই যে যাতেই বলো, কমন থাকবে। আর জিকে যে প্যাটার্নটা নিয়ে, ঠিক আছে, যেটা ডাউট রয়েছে, অনেকের চিন্তা রয়েছে, বা মাঝে একটা সময় বলেছিলাম যে ডেসক্রিপটিভের ব্যাপার, ওই ডেসক্রিপটিভের যে ফান্ডাটা, সেইটা পরে যেটা শুনেছি, বুঝেছি, সেটা হচ্ছে বেশ কিছু ক্যান্ডিডেটদের দাবি ছিল, মানে যারা একটু ভালো ক্যান্ডিডেট, মানে তাদের এক্সাম হলের যে একটা দেখেছে বাজে এক্সপিরিয়েন্স, যে তোমার প্রচুর গণটোকাটুকি, হল টোকাটুকি হয়, মানে এরও দেখে খাতা টাতা করে ওই ওয়ান লাইনার কোশ্চেন হয়ে গেলে ওটা, ওইটা সমস্যা হয়। আর আগে যখন বড় 10 নম্বরের প্রশ্ন দেওয়া হতো, তখন কিন্তু ওই জিনিসটা হতো না। যেটা তাদের দাবি ছিল, যে যেন ওই প্যাটার্নের করা হয় বা ডেসক্রিপটিভ নিয়মে করা হয়। বোর্ডের বক্তব্য হচ্ছে এটা, যে ওই রকম কোশ্চেন দিলে মাত্র তো 5 থেকে 7খানা প্রশ্ন হচ্ছে, কিন্তু একটা ডিটেলস যদি প্রচুর কোশ্চেন দেওয়া হয়, 1 নম্বর 2 নম্বর করে, তাহলে অনেকগুলো কোশ্চেন হবে, অর্থাৎ একটা ক্যান্ডিডেটের ভাস্ট নলেজটা টেস্ট হবে। এবং সেই সঙ্গে হচ্ছে মেন্সের এতগুলো ক্যান্ডিডেটের খাতা দেখার প্রবলেম। তো ধরে রাখো যে ওই রকম মানের যে 5 নম্বর বা 10 নম্বরের যে বড় প্রশ্ন, ঠিক আছে, সেই প্রশ্ন হওয়ার সম্ভাবনা ক্ষীণ, মানে হবে না ভবিষ্যতে, এটা মনে রাখো। যেটা অন্য আর কোনো পরীক্ষার ক্ষেত্রেও নেই, যেখানে মিসলেনিয়াস ও ডেসক্রিপটিভ মানের হয়, সেখানেও কিন্তু আর নেই। তাই জিকেটাকে আমাকে এমনভাবে প্রথম থেকেই তৈরি করতে হবে, যেন প্রিলির জন্য আলাদা, মেনের জন্য আলাদা না হয়। ঠিক আছে, জিকেটাকে প্রথমেই আমাকে প্রিলিমস এবং মেন্স দুটোর জন্যই কম্বাইন্ড ভাবে শুরু করতে হবে, মানে এমন ভাবে পড়বো যেন প্রিলিও হয়, মেনও হয়। যদি বাই চান্স আমি দেখলাম যে 2 নম্বর, 2.5 নম্বর বা সেই আকারে টিকা যদি আসে, তো আসুক, সেইভাবে আমি তৈরি করব বা সেইভাবে আমি পড়বো। যে একবার আলাদা প্রিলির জন্য পড়ছে, আবার পরে মেনের জন্য পড়লাম, ওরকম ভাবে হয় না। এর আগেবার যেমন হচ্ছে, এমন হয়েছে, যেটা কেপিএসআই হলো, যে প্রিলিমসের সময় পড়িয়েছিলাম, তো সেইগুলো দেখা গেলো মেন্সে কাজে লেগে গেলো। তো জিকে প্যাটার্ন ওরকম হয় না, জিকেটা এটাই মনে রাখবে। তো জিকে কে টোটাল, এই এতগুলো সাবজেক্ট, আগে প্রথমে জিকে সিলেবাসটা বলে দিচ্ছি, যে জিকে কে তুমি কটা ভাগে ভাগ করতে পারো, মানে কটা সাবজেক্ট। 1 নম্বর হচ্ছে জিওগ্রাফি, 2 নম্বর হচ্ছে হিস্ট্রি। যেটা রাখবে, যে জিওগ্রাফি এবং হিস্ট্রি এই দুটো সাবজেক্টের ওয়েটেজ সব থেকে বেশি থাকে। ঠিক আছে, তারপরে হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্স, এবং হচ্ছে ফিজিক্যাল সায়েন্স। ফিজিক্যাল সায়েন্সের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি দুটোই আমি বলছি। এরপরে তোমার হচ্ছে ইন্ডিয়ান পলিটি,
ঠিক আছে, বা ওর মধ্যে কনস্টিটিউশনটাও অ্যাড থাকছে, পলিটি, ইন্ডিয়ান পলিটি। আর নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে ইকোনমিক্স, এবার হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ, আর একটা হচ্ছে স্ট্যাটিক জিকে, এবং হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। তাহলে কটা হলো? 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, আটখানা সাবজেক্ট। তার মধ্যে কি বলে যে জিকে এবং হিস্ট্রি এই দুটোতে সব থেকে ওয়েটেজ বেশি আসে। মোটামুটি ধরে রাখতে পারো যে এখান থেকে প্রায় 8 10টা করে কোশ্চেন, প্রায় 20খানা প্রশ্ন চলে আসতে পারে জিকে, জিওগ্রাফি এবং হিস্ট্রি থেকে। তারপর হচ্ছে বায়োলজি, ফিজিক্যাল সায়েন্স। ফিজিক্যাল সায়েন্স, ভৌত বিজ্ঞান থেকে পুলিশের পরীক্ষায় খুব কম কোশ্চেন আসে, এখনো পর্যন্ত সেরকম ফিজিক্যাল সায়েন্স থেকে প্রশ্ন দেয়নি, কিন্তু দেয়নি বলে দেবে না এটা বলা ভুল। যেমন এই বছরও আমি পিরিয়ডিক টেবিল, তারপর হচ্ছে মানে রাসায়নিক বন্ধনী ওই রকম জায়গা থেকেও কোশ্চেন করি মানে করেছিলাম, ভালো করে বুঝে দিয়েছিলাম, কিন্তু যদিও বাই চান্স আসেনি। এবার যারা হয়তো ভেবেছিল দৌড় এত সব পড়লাম কিছুই এলো না, এই যে বললাম যে ওই রকম ভাবে হয় না, দেখা গেল যে পরের পরীক্ষায় চলে এলো। তো সেই কারণে না করে রাখতে হবে আমাকে সবই। তারপর হচ্ছে এই পলিটি, পলিটি থেকে মোটামুটি 3 4খানা কোশ্চেন চলে আসে। ইকোনমিক্স, ইকোনমিক্স থেকে 1 2টো আসতে পারে। এনভায়রনমেন্টাল স্টাডিজ থেকে সেরকম আসে না, বা এনভায়রনমেন্টাল স্টাডিজের অনেক কোশ্চেন স্ট্যাটিকের মধ্যেও পড়ে যায়। তো ব্যাপারটা হয় যে কিভাবে কি পড়বে, যারা একদম নতুন আছো বা হয় যে খাপছাড়া ভাবে পড়েছো তাদের উদ্দেশ্যে বলি যে নিয়মটা কি হবে, যে প্রতিদিন অন্তত পক্ষে তোমাকে 8 ঘন্টা সময় বের করতে হবে, ঠিক আছে, পড়ার জন্য 8 ঘন্টা। আর যদি সময় বেশি পাও, অনেকের থাকতে পারে। এবার এই পড়াটা নির্ভর করছে কার কেমন ক্যাপাসিটি বা কার কেমন তৈরি হয়ে আছে বা কার ধারণ ক্ষমতা কত। কিন্তু ভালো খারাপ মানে যাই হোক না কেন, মোটামুটি 6 থেকে 8 ঘন্টা তোমাকে পড়া শুরু করতে হবে, যদি না আগে থেকে সেরকম ভালো করে কিছু পড়া না থাকে। একদম নিউ কামার বা যারা হালকা হালকা ভাবে এদিক ওদিক খামচে খামচে পড়েছে তাদের ক্ষেত্রে 8 ঘন্টা সময় দিতে হবে। এই 8 ঘন্টা সময়ের মধ্যে কি যে তোমার হচ্ছে 3 থেকে 4 ঘন্টা পড়ো জিকে, 3 থেকে 4 ঘন্টা পড়ো জিকে, ঠিক আছে, 2 ঘন্টা ম্যাথ রিজনিং এ দাও, ঠিক আছে, মোটামুটি 6 ঘন্টা গেল। আর 1 2 ঘন্টা ডেলি কি করতে হবে, এখন থেকেই ডেসক্রিপটিভটা শুরু করতে হবে, ঠিক আছে, এখন থেকেই যদি এসআই এর চাকরি পেতে চাও তাহলে এখন থেকেই ডেসক্রিপটিভটা শুরু করতে হবে। কারণ বর্তমানে যেরকম কোশ্চেন প্যাটার্ন বা আস্তে আস্তে যা দিচ্ছে, তাতে তুমি কমন পাবে। যেমন আমি বলি যে এই কেপিএসআই এর যে রিপোর্ট রাইটিংটা পড়েছিল, সেই রিপোর্ট রাইটিংটা আমি বেশ কিছুদিন মানে 19 তারিখে, আমার মনে আছে আমার, যে 19 তারিখে আমি লিখিয়েছিলাম যে রোড অ্যাক্সিডেন্ট নিয়ে, যে একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে বলে সেই নিয়ে লিখেছিলাম। কিন্তু ওখানে আমি লিখিয়েছিলাম যে কোচবিহার যাচ্ছে একটা বাসের সঙ্গে অ্যাম্বাসাডারের ধাক্কায়। এখানে কি দেওয়া ছিল, বরযাত্রী যাচ্ছিল পানাগড়, ঠিক আছে, সেই বরযাত্রীর বাস, দুটোই কিন্তু অ্যাক্সিডেন্ট। এবার কেউ যদি ওই রিপোর্ট রাইটিংটা হুবহু মুখস্থ করেছিলে দিয়ে যদি ওখানে মানে দিয়ে উগলে আসো, তাহলে তো হবে না। অর্থাৎ কিছু তোমাকে প্যাটার্ন কাটছাট করা দক্ষতা রাখতে হবে। প্রেসি রাইটিংটা হুবহু মানে যারা হয়তো অনেকে ওই ব্যাচেরও আছে জানো যে প্রেসি রাইটিংটা হুবহু কমন তো, মানে ওয়েলথ ইজ যে গ্রেট ফ্যাক্টর যে ব্যাপারটা নিয়েছিল, ওটাও যেমন বইয়েও আছে, লীলাস প্যাকে আছে বা ইয়েতেও আছে। এবার ওই ব্যাপারটা কি হবে বলো তো, যে আমি যেটা লিখে দিয়েছি অনেকে যেটা মুখস্থ করেছে হুবহু হতে পারে, বা বই থেকে যারা হুবহু মুখস্থ করেছে, যখনই দেখবি ওই রকম সবারই উত্তর একই লিখছে, একই লিখছে, তো অবশ্যই নাম্বার কম হবে। তাই অরিজিনালিটি, নিজস্ব যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজ যদি প্রয়োগ করার থাকলে পরে অবশ্যই সেটা সহজ সরল হোক, কিন্তু নির্ভুল সহজ সরল ভাষা প্রয়োগ করলে অবশ্যই একটা ভালো মার্কস পাওয়া যায়। সেই কারণের জন্য নিজেকে কিন্তু সেন্টেন্স স্ট্রাকচার তৈরি করা শিখতেই হবে, ঠিক আছে। আর সেটা তখনই সম্ভব, এখন থেকে সেটা তৈরি করতে হবে। আর বেশ কিছু এখন ক্যান্ডিডেট আছে এই শেষ মুহূর্তে, দাদা আর 15 দিন আছে, 16 দিন আছে, কমন পাবো, তো একটু রিপোর্ট রাইটিং গুলো দিয়ে দিন, অমুক তমুক এরকম করছে। কমন মানে ওই যে ওটা আমি বললাম, তুমি ফরম্যাট কমন পাবে কিন্তু হুবহু তো কমন পাবে না, নাও পেতে পারো, আবার পেয়ে যেতে পারো অনেক সময়। কিন্তু সেটা মুখস্থ করা হলে হুবহু মানে আমি যেটা বলে দিচ্ছি, কিছু যদি পারো, মানে সবাই যারা পারবে না তাদের কিছু করার নেই, কিন্তু যদি পারো তাহলে হয়তো ওই সেন্টেন্সটাকে একটু আলাদাভাবে একটু প্রয়োগ করতে পারো। তাহলে এটুকু জেনে রাখবে যে মুখস্থ করা থেকে নিজস্ব ভাষা প্রয়োগ করলে অবশ্যই ল্যাঙ্গুয়েজ গ্রুপে মার্কস আসে। তাহলে ওটা গেল, আমাকে এই রুটিনটা একটা বানাতে হবে। সব থেকে হচ্ছে রেগুলারিটি, ঠিক আছে, রেগুলারিটি ধারাবাহিকতা যদি না রাখতে পারো তাহলে কিন্তু চাকরি হবে না। কারণ অনেকে জোশে পড়ে প্রথম মানে কাউকে দেখেছে যে চাকরি পেতে দেখলো, জোশে শুরু করে দিল, দিয়ে কদিন পরে ভাল লাগছে না, ধুর আজ পড়বো না, আজ এখানে একটু ঘুরে আসি, এই করে আসি। তো
আমার রুটিনের সঙ্গে কেউ যদি খাপ ছাড়া, আরেকটা জিনিস যেটা হয় সব থেকে, যে নিজে নিজে যখন পড়তে শুরু করবে খাপ ছাড়া হয়ে যাবে, মানে কোথা থেকে পড়বে কি পড়বে এই জিনিসটা বুঝতে পারবে না। সেই জন্য অনেকে খাপ ছাড়া হয়ে যায় বলে মাঝখান থেকে ছেড়ে দেয় পড়াশোনা, দিয়ে কিছুই কুলকিনারা খুঁজে পায় না। তো এইখানে আমার সঙ্গে সঙ্গে যদি পড়ো, তোমাকে এইটুকু গ্যারেন্টি দিচ্ছি যে আমার সাথে সাথে যদি পড়ো, তাহলে 5 থেকে 6 মাসের মধ্যে তোমাকে আমি সিলেবাস কমপ্লিট করাবো। 5 থেকে 6 মাসের মধ্যে তোমাকে আমি সিলেবাস কমপ্লিট করাবো। যারা আমার সাথে সাথে করবে, যদি মানে কুল কিনারা খুঁজে না পাও, তাহলে জিকেটা আমি যে সাবজেক্টটা ধরবো তুমিও সেই সাবজেক্টটাই ধরবে। ঠিক আছে, জিকে আমি যে সাবজেক্টটা ধরবো তুমিও সেই সাবজেক্টটাই ধরবে। এবং এটা মোটা খাতা বানাবে, ঠিক আছে? মোটা খাতা এমনি কিনলে কিনে নিতে পারো, বা যেগুলো দিস্তা খাতা হয় সেই দিস্তা খাতাগুলোকে দুটো তিনটে খাতা একসঙ্গে জুড়ে দিতে পারো, দিয়ে ভালো করে সেলাই করে দিতে পারো। একটা হচ্ছে কটা খাতা খাতা বানাবে, একটা হচ্ছে জিকে খাতা, একটা হচ্ছে ম্যাথ রিজনিং একসঙ্গে বানিয়ে নিতে পারো একটাতেই, আর একটা হচ্ছে বেঙ্গলি ইংলিশ একটাতেই বানাও। কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমি বেঙ্গলি ইংলিশে বাইলিঙ্গুয়াল প্রসেসে যেমন রিপোর্ট রাইটিং গুলো পড়াই বা ট্রান্সলেশন যেগুলোই পড়াবো, তাই বাংলা ইংরেজি একটাই করতে পারো। এটা তিনটে আগে নোটবুক বানাবে। আর সব থেকে যেটা ভালো হয়, অনেকে যেমন প্রিন্ট আউট করে জেরক্সের টাকা বেশি খরচ হয়, সেটা না করে এখন যেমন আমি অত তো বেশি চাপ দেবো না বলতে 5-6 মাসের টার্গেটে আমি শেষ করব। তো সেই মতো মানে স্লো বাট স্টেডি উইন দ্য রেস যেটা বলে থাকি আমি প্রায়, যে তাড়াহুড়ো নয়। এখন প্রথম প্রথম মনে হবে দাদা এই নোটটা দিন, দাদা ওই নোটটা দিন, দাদা এই নোটটা দিয়ে দেবেন তাহলে ভালো হয়, এরকম করবে অনেকে। তো ওইরকম করবে না। কারণ হচ্ছে তুমি যদি 4 বেলা করে খাও, তাহলে 4 বেলায় যতটুকু যে পরিমাণে খাও সেই পরিমাণেই খেতে হবে তোমাকে। তোমাকে যদি 4 বেলা করে তুমি ভাবো যে আমি তো কাজে ব্যস্ত থাকবো, তাহলে 4 বেলার খাবার আমি একবারে খেয়ে নিই, তুমি খেতেও পারবে না, খেয়েও তোমার অসুবিধা হবে, গায়ে মানে গায়েও লাগবে না। তো একটা নির্দিষ্ট সিস্টেম আছে, যে প্রত্যেকটা সাবজেক্ট তুমি যে সাবজেক্টটা ধরবে সেই সাবজেক্টটাকে আগে শেষ করবে, কমপ্লিট করবে। যাদের খাপছাড়া হয়ে আছে বললাম, বা একদম নতুন, হ্যাঁ, যে সমস্ত ক্যান্ডিডেটের সিলেবাস একবার শেষ হয়ে আছে অসুবিধা নেই, তোমরা কি করবে, তোমরা এখন এমনি প্র্যাকটিস করতে পারো বা আর একবার বারে বারে রিভিশন দেওয়া ভালো। কিন্তু আরেকটা ব্যাপার যেটা হবে, এই যে 5-6 মাসের মধ্যে আমি কমপ্লিট করবো, সেটা কমপ্লিট হয়ে যাবে, কিন্তু তুমি যখনই কোশ্চেন করতে যাবে তখন দেখবে পারছো না, 50% 60% করতে পারছো। ওটার জন্য আবার তোমাকে কি করতে হবে, রিভিশন মারতে হবে। বা মাঝে মধ্যে, আমি ধরো দেখো ভূগোল আমার শেষ হয়ে গেল, আমি ইতিহাস ধরেছি, তোমাকে মাঝে মধ্যে যখন ফাঁকা সময় পাবে তখন কিন্তু এই ভূগোলের পুরোনো জিনিসগুলো একবার করে আবার কি করতে হবে, রিভাইজ মারতে হবে। জিকে হচ্ছে একবার মানে নিয়ম যেটা হচ্ছে জিকে পড়ার, সেটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে সমস্ত সিলেবাস কমপ্লিট করা, সব চ্যাপ্টার ওয়াইজ সিলেবাস কমপ্লিট করা এবং নোট ডাউন করা। হ্যাঁ, বই থেকে যারা পড়বে, যেমন হচ্ছে ক্র্যাক ডব্লিউবিএস, আরেকটা বলি যে কি বই কিনবে, সেটা ম্যানুয়ালে নিতিন সিংহানিয়ার বইটা কিনতে পারো ডব্লিউবিসিএস এর জন্য, বা হচ্ছে ক্র্যাক ডব্লিউবিসিএস এটা একটা জিকে আছে সেটা কিনতে পারো, কেউ যদি মনে করে কিনবে না তো নাও কিনতে পারো। এখান থেকে সব নোটপত্র দিয়ে দেবো, কিন্তু মাঝে মাঝে তো একটু টেক্সট বই না হলে কেমন লাগে, একটু দরকার হয়। এবার একটা তাও যে কোনো একটা বই কিনে নিয়েছি, ধরো আমি ভূগোল করালাম, পশ্চিমবঙ্গের ভূগোল ধরলাম, যে যে নোটটা আমি বা যে যে পয়েন্টগুলো টাচ করলাম, যে জিনিসগুলো, তুমিও একটা বই নিয়ে বসবে। সে মাধ্যমিকের ভূগোল বই হতে পারে, বা অন্য কোনো জিকে হতে পারে, তোমার কাছে যে বইটা আছে সেই সেই বইটা নিয়ে বসবে। এবং আমার নোট পড়ে নেওয়ার পরে আর বইতে দেখে নেবে যে ওই অন্য এক্সট্রা কিছু পয়েন্ট আছে কি না, যেটা তোমার মনে হচ্ছে হয়তো ইম্পর্টেন্ট বা জানা দরকার, তো তখনও সেটা করে নেবে। তো এইভাবে আমি যেমন হয়তো 1 সপ্তাহ দেখা গেলো পশ্চিমবঙ্গের শেষ হলো, বা হয়তো এই 1 মাসের মধ্যে ভূগোল ইতিহাস এই দুটো একটু বেশি বড় সাবজেক্ট, একটু শেষ করতে বেশি সময় লাগে। ইতিহাস ভূগোল এটাও জেনে রাখবে, ইতিহাস ভূগোল জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান এই চারখানা সাবজেক্ট মোটামুটি 3 মাস লাগবে। বাকি ইকোনমিক্স, ইন্ডিয়ান পলিটি, এনভায়রনমেন্টাল স্টাডিজ ওইগুলো তাড়াতাড়ি হয়ে যায়। স্ট্যাটিক জিকে প্রচুর জিনিস, অত তো বোঝানোর কিছু নেই, শুধু পড়ার মুখস্থ করার জিনিস। তো এই কটা সাবজেক্ট একটু বেশি টাইম লাগবে, ইতিহাস ভূগোল তো মোটামুটি ধরে রাখতে পারো যে হয়তো 1 মাস করে লেগে যেতে পারে একটা সাবজেক্ট। তো ওটাই যে তুমি ভাববে না যে ধর ওইগুলো পড়া হচ্ছে না এগুলো পড়া হচ্ছে না, এরকম ভাববে না। তুমি হ্যাঁ, যদি এক্সট্রা টাইম যদি পাও তো তুমি অন্য জায়গা থেকে খাপছাড়া ভাবে সেভাবে পড়তে পারো, কিন্তু অন্তত পক্ষে আমার সাথে একবার তুমি সিলেবাস কমপ্লিট করো। ঠিক আছে, আমার সাথে একবার তুমি জিকে ম্যাথ রিজনিং বা যেমন যে যেমন বলবো সেই অনুযায়ী সিলেবাসটাকে একবার কমপ্লিট করো।
কারণ একদম সিলেবাসটাকে একবার ভালো করে কমপ্লিট না করলে, বুঝে না করলে, কুল কিনারা কিছু পাবে না। ওইভাবে হাফছাড়া ভাবে বা অনলাইনার পড়ে কিছু হবে না। অনলাইনার তখনই কাজে লাগবে যখন তোমার সিলেবাস কমপ্লিট হয়ে গেলে, সব চ্যাপ্টার ধরে ধরে করে নিলে। তারপরে তোমার রেলওয়ে চ্যালেঞ্জার বলে, যেমন অনেকে বলে রেলওয়ে চ্যালেঞ্জার থেকে অনেক কমন পাওয়া যায়, সেগুলো তো অনলাইনার ফনলাইনার হিসেবে আছে, সে তখন করে নিতে পারো। তো পশ্চিমবঙ্গের দেখো যে ভূগোল মানে কি করতে হবে, যে ভূপ্রকৃতির সীমানা, স্বাভাবিক উদ্ভিদ, মৃত্তিকা, জলবায়ু, শস্য, খনিজ সম্পদ, খাদ্য প্রক্রিয়াকরণ, শিল্প, তথ্য প্রযুক্তি শিল্প, পাহাড় পর্বত, নদ নদী, পশ্চিমবঙ্গের কোন অঞ্চল কি জন্য বিখ্যাত, কুলিক পাখিরালয়, মানে যেমন এগুলো যেমন প্রায় আছে, কুলিক পাখিরালয়, ফিজারগঞ্জ, হলদিয়া পেট্রোকেমিক্যাল, দার্জিলিং এর টয় ট্রেন, চা পাট শিল্প, এগুলো এরকম সিলেবাস একটু দিয়েছি। ভারতের মধ্যে ওই ভূপ্রকৃতি আন্তর্জাতিক বিভিন্ন জিনিস আছে, এত সব আলোচনা করছি না। তারপরে চলে আসে ওয়ার্ল্ড জিওগ্রাফি। ওয়ার্ল্ড জিওগ্রাফির মধ্যে মহাদেশ, মহাসাগর, রাজধানী মুদ্রা। এই রাজধানী মুদ্রা এটাকে যেমন স্ট্যাটিক পোর্শনের মধ্যে ফেলতে পারো। তারপরে দেখবে বিভিন্ন ঘাস কি প্রবাহিত, বাতাস কোনটা গরম শুষ্ক বা কোথায় প্রবাহিত হয়, কোন নদীর কোন শহরের তীরে, এরকম ধরনের কিছু জিনিস। তারপরে চলে আসে ইন্ডিয়ান পলিটি। ইন্ডিয়ান পলিটি থেকে যেমন হচ্ছে প্রিলিমসে কম কোশ্চেন মানে কম থাকলে পরে মেন্সে যেমন এবার অনেক বেশি ছিল। মেন্সে এবার সম্ভবত 5 4 প্রায় 12 13 নম্বর দিয়েছিল এবার ইন্ডিয়ান পলিটি থেকে, বা ওয়েটেজ ভালোই আছে, মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো যদি দেখো, তো ইন্ডিয়ান পলিটি থেকে কিন্তু ভালোই কোশ্চেন দেয়। তো ইন্ডিয়ান পলিটিটাকে সেই জন্য ভালো করে পড়া দরকার। যেহেতু প্রিলিমসে বেশি কোশ্চেন এলো না বলে না পড়ে দেখা গেলো আবার এবার হয়তো বেশি দিয়ে দিলে, সেটা হতেই পারে। তো ইন্ডিয়ান পলিটির মধ্যে দেখো যে ভারত কি ধরনের দেশ, বা কোন কোন দেশের সংবিধান ভারতকে প্রভাবিত করেছে, কটি ধারা রয়েছে, কটি পার্ট রয়েছে, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, নির্দেশমূলক নীতি। তারপরে যে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, অ্যাডভোকেট জেনারেল, কম্পিউটার অডিটর জেনারেল, ইলেকশন কমিশনার, স্পিকার। তারপরে যে রাজ্য লোকসভা নির্বাচিত হওয়ার যোগ্যতা, বিভিন্ন সংবিধান সংশোধনী যেগুলো হয়তো ছিয়াত্তর, যেটা সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ কত সালে কততমতে হয়েছিল, সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়েছিল, ভোটাধিকার 21 থেকে 18 করা হয়েছিল, এরকম সংবিধান আছে প্রায় পড়ে। জরুরিকালীন রাষ্ট্রপতির ক্ষমতা। তারপরে যে গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, অলরেডি এই জায়গা থেকে যে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা কি রূপ, এরকম একটা দিয়েছিল কোশ্চেন 4 নম্বরের। নেক্সট যে পরিবেশ বিদ্যা, ওই সব গ্রিন হাউস এফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং, বিভিন্ন যে পরিবেশ বিষয়ক সম্মেলন টম্মেলন আছে। অর্থনীতি, ঠিক আছে, অর্থনীতির দেখে নিও। স্ট্যাটিক জিকে। আর থামো, এই জিকেটা মাঝেও একটু ঢুকে গেছে, মানে হচ্ছে জীবন বিজ্ঞান আর হচ্ছে ভৌত বিজ্ঞানের একটু লাস্টে হয়ে গেছে, ঠিক আছে, জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান এটা লাস্টে হয়ে গেছে, ইতিহাস। তো এখানে পরপর সমস্ত সিলেবাস করে নেওয়া আছে। কেউ যদি ভাবো যে আরো এগিয়ে যাবে, তুমি আমি যে সাবজেক্টটা ধরছি অন্য সাবজেক্ট করলে মনে করলে করতে পারো, কিন্তু আমি পরপর যেমন যেটা আছে সেই অনুযায়ী পরপর পড়াবো। ম্যাথের ক্ষেত্রে দেখো এই 8খানা চ্যাপ্টার আছে। ম্যাথের ক্ষেত্রে এই 8খানা চ্যাপ্টার করাবো, যেমন হচ্ছে সরলীকরণ, নাম্বার সিস্টেম, লসাগু গসাগু, লসাগু গসাগু, ঠিক আছে। যদিও সরলীকরণ শুধু প্রিলিমস বলে নয়, কিন্তু কেপিএসএ দেখো মেন্সেও কিন্তু কোশ্চেন এসেছিল সরলীকরণ থেকে। তাই এই কোন চ্যাপ্টার প্রিলিম হতে পারে, মেন্সের হতে পারে বলে কোনো কিছু নেই। 1 থেকে 6, 1 থেকে 6 যে চ্যাপ্টার আছে প্রিলি প্লাস মেন, অর্থাৎ প্রিলিতেও আসতে পারে, মেনেও আসতে পারে। হ্যাঁ, তবে এটুকু ঠিক যে ত্রিকোণমিতি বা হাইট অ্যান্ড ডিস্টেন্স মান বের করা বা জ্যামিতি, এই সমস্ত জিনিস অবশ্য কোনোদিনই মেনে আসবে না, এগুলো প্রিলিমসের জন্য। এবার আরো একটা যেটা কোশ্চেন, সেটা হচ্ছে পরিমিতি, ত্রিকোণমিতি, জ্যামিতি কি আসবে, কারণ পরীক্ষাতে তো বলা থাকে অ্যারিথমেটিক, তাই তো, পরীক্ষাতে বলা থাকে অ্যারিথমেটিক। দেখো অ্যারিথমেটিক বললে পরেও, যেমন এসওআই যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো, ওখানে যেমন ত্রিকোণমিতি থেকে 2টো প্রশ্ন ছিল, একদম সহজই যদিও ছিল। তারপরে হচ্ছে কনস্টেবলের পরীক্ষায় যদি দেখো, ঠিক আছে, কনস্টেবলের পরীক্ষায় জ্যামিতি থেকে প্রশ্ন ছিল, বরং এসআই এর পরীক্ষাতে এখনো জ্যামিতি থেকে প্রশ্ন দেয়নি। তাই ওই বলে কিছু নেই, মাধ্যমিকের সিলেবাস পর্যন্ত যা যা বিষয় আছে, এমনকি স্ট্যাটিস্টিক্স থেকেও আসতে পারে, পরিমিতি থেকেও আসতে পারে, ত্রিকোণমিতি থেকেও আসতে পারে। তো সবই আমাকে দেখে রাখতে হবে, কারণ দিন দিন কম্পিটিশন বাড়ছে, তাই সেন্ট্রালের যেমন পরীক্ষা নিয়ম যেরকম হয় সেরকম হতে পারে। তো এই কটা চ্যাপ্টার: সরলীকরণ, নাম্বার সিস্টেম, লসাগু গসাগু, শতকরা, লাভ ক্ষতি, সময় কার্য, সময় দূরত্ব, ট্রেন, বোর্ড, স্টিম, চৌবাচ্চানল, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, অংশীদারি কারবার, অনুপাত, গড়, বয়সের হিসাব, মিশ্রণ। দেখো এইগুলোকে চ্যাপ্টারগুলোকে অনেক বড় বড় করা যায়, কিন্তু আমি যেমন সময় কার্য, সময় দূরত্ব, ট্রেনের অঙ্ক, অর্থাৎ যা যা হয় পাইপ অ্যান্ড সিস্টেম, এই সমস্তটাকে একটাতেই মানে ঢুকিয়ে নিয়েছি। সরল সুদ চক্রবৃদ্ধিতে একটা ঢুকিয়ে নিয়েছি, আর এদিকে যে অংশীদারি কারবার, অনুপাত,
গড় বয়সের হিসাব মিশ্রণ, কারণ এগুলো সব অনুপাতের সঙ্গেই সম্পর্ক বলে 5 নম্বরে ওটাকে সব ঢুকিয়ে নিয়েছি। 6 নম্বর হচ্ছে আয়তক্ষেত্র পরিমিতি, যে চ্যাপ্টার আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, বৃত্তগোলক, শঙ্কুচম, ত্রিভুজ, এগুলো করে নিয়েছি। আর ত্রিকোণমিতির ক্ষেত্রে কিছু বেসিক যেগুলো আছে, যেমন হয়তো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, বা কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1, বা যে ভ্যালুগুলো মানগুলো দেওয়া আছে মান বের করা, ঠিক আছে, ওই জায়গা থেকে একটু পড়াবো ত্রিকোণমিতির। জ্যামিতির যেগুলো একদম বেসিক জিনিস আছে, মানে উপপাদ্য বা উপপাদ্যের যে প্রয়োগ থেকে যে প্রশ্ন আসতে পারে, বিশেষ করে স্পর্শক সংক্রান্ত বা হচ্ছে অন্তর্দ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক বা অন্তর্বৃত্ত পরিবৃত্ত সংক্রান্ত এরকমই দিলে দিতে পারে। নেক্সট হচ্ছে রিজনিং। রিজনিং এ দেখো যে লেটার সিরিজ, নাম্বার সিরিজ, অ্যানালজি, ব্লাড রিলেশন, পেপার কাটিং, মিরর ভিউ, কিউব অ্যান্ড ডাইস, ক্লক ক্যালেন্ডার, পাজেল টেস্ট, ক্রিটিক্যাল থিঙ্কিং, সিটিং অ্যারেঞ্জমেন্ট, ডিকশনারি, ওয়ার্ড ফরমেশন, স্টেটমেন্ট কনক্লুশন, তারপর হচ্ছে সিলোজিজম। এই জিনিসগুলো দেখো, এই সেম একই জিনিস, এই জিনিস তোমার রিলিতেও আসতে পারে, মেনেও আসতে পারে। কারণ দেখবে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন গুলো, যেমন ব্লাড রিলেশন থেকে যদি দেয় যে এই ছবি দেখি এরকম বললো, ওইগুলোর ক্ষেত্রে মেন্সে দিলে কি করে 2 নম্বর দেওয়া থাকে, 2 নম্বর। প্রিলিমসে হলে তোমাকে শুধু মাল্টিপল, মানে 2-1 লাইন জাস্ট এক্সপ্লেন করতে হবে যে অমুকের ভাইয়ের পুত্র হচ্ছে এইরকম, পরে সব বলে দেবে। ক্লক ক্যালেন্ডার যেটা আছে সেখান থেকে হয়তো এত মাসের এত তারিখ বা হচ্ছে এতটার মধ্যে নেইবার হচ্ছে, ওটা যেমন মেন্সেও দিতে পারে, শুধু তোমাকে 1-2 লাইন এক্সপ্লেনটা করে রেখে দিতে হবে। ভেন ডায়াগ্রাম, ঠিক আছে, ভেন ডায়াগ্রাম থেকেও যেমন হচ্ছে এসও এর পরীক্ষাতে মেন্সে এসেছে। তবে এফ নম্বর যেটা দেওয়া আছে, এফ অর্থাৎ পাজেল টেস্ট, ক্রিটিক্যাল থিঙ্কিং, সিটিং অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে, এইটাই প্রিলিমসেও থাকে, বা একটু বড় কঠিন করে দিয়ে সেটাই মেন্সে বড় করে দিলে মেন্সে হয়ে যায়। মানে এই এফ নম্বর চ্যাপ্টার যেটা, সেটা সব থেকে বেশি ভাইটাল পয়েন্ট, মানে মেন্সের ক্ষেত্রে। বাকি প্রিলিমের কেমন হবে, কতটুকু কি লিখতে হবে না লিখতে হবে সে বলে দেবো। এখানে ভূগোল, তারপরে যে ভৌত বিজ্ঞান, এখানে সবই সিলেবাস দেওয়া আছে। এবার বাংলায় এটা বলে দিই, দিয়ে চেষ্টা করছি আজকে একটা জিকের মানে কিছু করে দেওয়ার। আমি আজকে এক্সাইজ যে বাংলা ব্যাকরণ বা ইংলিশ গ্রামার, সেই ব্যাপারটা নিয়ে এখন আসছি না, ঠিক আছে, আমি ওভারঅল যেটা এসআই সেটা নিয়ে আজকে বলছি। তো কেপিএসআই ডব্লিউবিএস দেখো, ইংলিশ, ইংলিশের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, যে আগে 15 নম্বর আসতো রিপোর্ট রাইটিং এ, এখন 10 নম্বর আসছে। প্রেসি রাইটিং 10 নম্বর। আবার কি করছে যে অথবা, হয় তুমি রিপোর্ট করো অথবা প্রেসি করো, কিন্তু আগে তা হতো না। 2019 সাল পর্যন্ত রিপোর্ট রাইটিং এ 15 নম্বর দেওয়া হতো, প্রেসি রাইটিং এ 10 নম্বর দেওয়া হতো, ট্রান্সলেশনে 15 নম্বর দেওয়া হতো, আর গ্রামার পার্টে 10 নম্বর দেওয়া হতো। কিন্তু ইদানিং যেটা হচ্ছে, হয় রিপোর্ট করো অথবা প্রেসি করো, 10 10 করে, মানে হয় রিপোর্ট 10 নম্বর অথবা প্রেসি 10 নম্বর, মানে টোটাল মার্কস 10 নম্বরই হলো, 10 মার্কসই হলো। আর ট্রান্সলেশনকে 20 নম্বর দিচ্ছে, কারণ বাংলায় সমতা বিধান করার জন্য, কারণ বাংলায় যেহেতু বঙ্গানুবাদ 20 নম্বরের আছে, তাই একই ল্যাঙ্গুয়েজ গ্রুপ যেহেতু, সেই কারণের জন্য ট্রান্সলেশনও এখানে 20 নম্বর দিচ্ছে। আর ইংলিশ গ্রামার যেটা, ইংলিশ গ্রামার 20 নম্বর দিচ্ছে। এবার রিপোর্ট টপিকের মধ্যে কি করতে হবে তোমাকে, ডেইলি নিউজ পেপার, যেগুলো প্রতিদিনের ঘটনা, যেমন স্টর্ম, রোড রোড অ্যাক্সিডেন্ট, ট্রেন ফ্লাইট অ্যাক্সিডেন্ট, ফ্লাড, বন্যা সংক্রান্ত। অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেগুলো হচ্ছে ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ, গার্বেজ ক্লিনিং, লিটারেসি ক্যাম্পেইন, ড্রাগ অ্যাডিকশন, প্লাস্টিক নিষিদ্ধ অভিযান। 3 নম্বরে যে ডিজিটাল প্ল্যাটফর্ম, মানে যে সোশ্যাল মিডিয়া, মোবাইল, ইন্টারনেট, গেমস। এনভায়রনমেন্ট, পরিবেশ সংক্রান্ত, এয়ার, সাউন্ড পলিউশন, গ্রিন হাউস এফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং। মিসলেনিয়াস, যেমন হচ্ছে ইন্টেন্সিটি অফ ডিক্রিজিং রিডিং হ্যাবিট, অর্থাৎ বই পড়ার প্রবণতা কমছে, বা ইম্পর্টেন্স অফ স্পোর্টস অ্যান্ড এক্সারসাইজ, বা হচ্ছে ট্রাভেলিং। 5টা পার্টে ভাগ করেছি, মানে সব, এটা একটা ফরম্যাট বলতে পারো, যে এই যে ফরম্যাট করা আছে, মানে এই ফরম্যাট বা প্রত্যেকটা এই টপিকগুলো পড়লে তুমি গ্যারেন্টি সমস্ত পরীক্ষার ক্ষেত্রে, একদম ইউপিএসসি পর্যন্ত পরীক্ষার ক্ষেত্রে তুমি অবশ্যই পাবে কম। যেমন দেখো, এই যে বলছি ডিজিটাল প্ল্যাটফর্ম সংক্রান্ত, যে সোশ্যাল মিডিয়া, মোবাইল, ইন্টারনেট, গেম, এই সংক্রান্ত লিখেছি। তো দিয়েছিল তো কেপিএসআই যে সোশ্যাল নেটওয়ার্কিং বা একই জিনিস, ঠিক আছে, এই বিষয় নিয়ে রিপোর্ট রাইটিং লিখতে দেওয়া ছিল। এই যে ইংলিশের ক্ষেত্রে রোড অ্যাক্সিডেন্ট নিয়ে দেওয়া ছিল, এই যে রোড অ্যাক্সিডেন্ট এখানে আছে। অর্থাৎ এটা একটা সিস্টেম, এটা একটা ফরম্যাট, যে এই কটা ফরম্যাট করলে যে কোনো পরীক্ষায়, সমস্ত পরীক্ষায় রিপোর্ট রাইটিং কমন থাকবে। এবার কম বেশি শুধু পয়েন্ট গুলো আলাদা, সেই অনুযায়ী তোমাকে একটু লেখা দক্ষতা অর্জন। গ্রামার পার্টের মধ্যে দেখো, ইডিয়াম ফ্রেজ করতে হবে, সিনোনিম অ্যান্টোনিম করতে হবে, ওয়ান ওয়ার্ড করতে হবে, হোমোনিম করতে হবে। সেন্টেন্স এরর, এটা তো আগেকারই নোট তৈরি করা বলেছিলাম বারবার, যে সেন্টেন্স এরর, সেন্টেন্স এরর, কারণ এটা
মিসলেনিয়াসে আসে, আর সেই নিয়মটাকে কিন্তু অনেক ফলো করে। তো কেপিএসআই সেন্টেন্স এর 5 নম্বর অলরেডি দিয়ে দিয়েছে। ভয়েস চেঞ্জ, নারেশন চেঞ্জ, তারপর হচ্ছে প্রিপোজিশন, এই গ্রামার পার্টে এগুলোকে করতে হবে। ইংলিশ কমপ্লিট হলো, এবার হচ্ছে বেঙ্গলি। বেঙ্গলি রিপোর্ট রাইটিং সাধারণত একটাই এখন রিপোর্ট রাইটিং দিচ্ছে 30 নম্বরের। 30 নম্বরের এখন একটাই রিপোর্ট রাইটিং থাকছে, আর 20 নম্বরের হচ্ছে একটা বঙ্গানুবাদ থাকছে। তো এই টপিকগুলো করতে পারো, যে ভ্রমণের উপকারিতা, একটি বন্যা কবলিত এলাকা পরিদর্শন করার অভিজ্ঞতা, র্যাগিং সমাজের অভিশাপ, অনলাইন শিক্ষার প্রভাব, গ্রিন হাউস এফেক্ট ও বিশ্ব উষ্ণায়নের প্রভাব, একটি মাদক বিরোধী প্রচার অভিযান, বৃক্ষরোপণ অভিযান, দিন দিন পথ দুর্ঘটনা বেড়ে চলেছে, এই বিষয়ে প্রশাসন বা তথা মানুষের সচেতনতার প্রতি উদাসীনতা প্রতিকারের উপায়, বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে বই প্রবণতার হ্রাস, বিভিন্ন সামাজিক কাজে পুলিশের গুরুত্ব ভূমিকা, শব্দ দূষণের প্রতিকার, বায়ু দূষণ, আহমেদাবাদ ট্রেন দুর্ঘটনা, কন্যাশ্রী প্রকল্প, সাক্ষরতা অভিযান, বৃদ্ধাশ্রমে বেশ কিছু সময় কাটানো, কন্যা ভ্রূণ হত্যা, খেলাধুলা শরীরচর্চার উপকারিতা, প্লাস্টিক নিষিদ্ধ অভিযান, তারপরে স্বচ্ছ নির্মল গ্রাম অভিযান, আধুনিক জীবনে মোবাইলের গুরুত্ব, বিজ্ঞাপনের প্রভাব, খাদ্য সংকট মোকাবিলা, চলচ্চিত্র সিরিয়ালের প্রভাব, সুন্দরবনে জৈব বৈচিত্র্যের সংকট। এই টপিকগুলো, মানে এরকম ধরনের টপিক এগুলো করতে হবে, বা পরে আরো অনেক পেয়ে যাবে। তাহলে এখন যেটা কাজ কি বললাম আমি, রুটিন যেটা হবে, যে রুটিন বানিয়ে নিতে হবে তোমাকে। যার যেরকম, কেউ হয়তো অন্য বিভিন্ন পেশার সঙ্গে বা কাজের সঙ্গে যুক্ত থাকতে পারো, কিন্তু কি বললাম, যে 6 থেকে 8 ঘন্টা তোমাকে সময় বের করতে হবে এবং রুটিন বানাতে হবে। যে তুমি যদি না বুঝতে পারো, তাহলে জিকেটা তুমি ভেবে না যে কোন সময় তুমি জিকে পড়বে। তবে আমার মনে হয় যে সব থেকে বেশি জিকে যেটা পড়া উচিত সেটা হচ্ছে রাতের বেলাতে। ঠিক আছে, নাইটে হচ্ছে জিকে পড়া উচিত, কারণ শান্তশিষ্ট পরিবেশে, কারণ জিকে মনে রাখার বেশি দরকার হয়। আর ডেতেই তুমি কি করো, ম্যাথ রিজনিং করো। ঠিক আছে, ডেতেই তুমি ম্যাথ রিজনিং করো। এখন অন্তত ডেলি যদি ডেসক্রিপটিভ প্যাটার্ন যদি নাও করতে পারো, তাহলে আমি যে দুদিন সপ্তাহে করাবো, শুধুমাত্র তো সেই দুদিন করলেও হবে। এখন যদি অতটাও চাপ না নিতে চাও, কারণ প্রিলিমসে দিন দিন বিশাল হাই কাট অফ হচ্ছে একটা জিনিস দেখতে পাচ্ছ, তাই প্রিলিমস যদি কোয়ালিফাই না করো, এই যে এতক্ষণ পাস করালো, তবুও ডব্লিউপিএসআই যদি কোশ্চেন সহজ ছিল, তাও 150 কাট অফ। ঠিক আছে, হিউজ পরিমাণ কিন্তু এই যে কাট অফ, তাই প্রিলিমস যদি না ক্লিয়ার করতে পারো, তো মেন প্রিপারেশন নিয়ে তো কিছু হবে না। আবার যদি মেনটা যদি আস্তে আস্তে যদি লেখার প্র্যাকটিস না করো, তাহলে দিন দিন ওটাও কিন্তু একটু স্ট্যান্ডার্ড মানের কোশ্চেন হচ্ছে। সেই কারণের জন্য তুমি টাইম আগে 3খানা খাতা বানাও, না তো কিছু হবে না। আর মোবাইলে যদি পিডিএফ রেখে দাও, ঠিক আছে, পিডিএফ থেকেই যাবে, কিছু দেখবে পড়া হবে না। পেন পেপার মোডের থেকে বড় কিছু জিনিস হয় না। তাই হচ্ছে জিকে একটা খাতা বানাও, খাতা থাকবে। আমি যে জিনিসটা, যে সাবজেক্টটা করালাম সেই সাবজেক্টটা তুমি নোটটা তুলে নাও, যদি দিয়ে আর একটা তোমার কাছে যে বই থাকবে সেই বইটা পড়ো। যদি কোনো কিছু কনসেপ্ট বুঝতে হবে অসুবিধা হয়, সেই বইটা পড়ো। বা এক্সট্রা যদি কোনো কিছু তথ্য যদি যদি পাও সেই বই থেকে, সেইটা তখন ওখানেও কপি করে রাখো। এইভাবে পরপর পড়তে পড়তে যেতে হবে। হয়তো যেদিনকে পুরোটা ভূগোল, যদি ভূগোল ধরি, পুরোটা যদি ভূগোল কমপ্লিট হয়ে যায়, তোমাকে আবার 1-2 দিন কি করতে হবে, ওই পুরো ভূগোলটাকে একবার রিভাইজ করতে হবে। আবার নতুন যে সাবজেক্ট ধরলাম, সেই সাবজেক্ট আবার আমার সাথে ধরো। আর মাঝে মাঝে যখন সময় পাবে, তখন হয়তো আমি কোনোদিন ছুটি দিলাম বা কিছু হলো, তখন সেই সময় একটু প্র্যাকটিস করতে পারো বা পরীক্ষা দিতে পারো, যে তুমি যে সিলেবাসটা শেষ করেছো কেমন প্রশ্ন পাচ্ছ সেখান থেকে। তো শুধুমাত্র কেউ যদি সিলেবাস একদম কমপ্লিট করে, যে যদি কোশ্চেন করতে যায়, তাহলে সে 50%-এর বেশি তবুও করতে পারবে না। কারণ সিলেবাস কমপ্লিট করার পরে প্র্যাকটিসের দরকার আছে, প্রচুর অনুশীলনের দরকার আছে, না তো সিলি মিস্টেক হবে। মক টেস্ট দেওয়া দরকার আছে প্র্যাকটিস। তাহলে জিকে খাতা বানাও, অন্তত 2-3 ঘন্টা সময় নাও, আমি যে যে নোটটা বা যা করে করাচ্ছি সেটা কমপ্লিট করে নাও। ম্যাথ, মানে যে চ্যাপ্টারটা পড়াবো সেম একই জিনিস। ম্যাথ ধরো আমি নাম্বার সিস্টেম বা ওই রসক বসক যেটা বললাম ওটাই ধরলাম। ওখানে আমি ধরো একটা ক্লাসে কতগুলো হয়, তো একটা ক্লাসে হয় যে 15-20টা আমি ম্যাথ করালাম, মানে সমস্ত টাইপ গুলো করিয়ে দিলাম। এবার তুমি চঞ্চল বা সুধীর বা যার কাছে যা বই আছে, ওই বই নিয়ে বসো, সেই বই নিয়ে ওই চ্যাপ্টারে যাও, এই অঙ্কগুলোকে পড়ো। এবার যদি কোনো কিছু অসুবিধা হয়, তবু আটকে যদি যায়, তাহলে আমাকে বলবে আছি। সেম একইভাবে রিজনিংও তাই। দেখো রিজনিং, আমি কিন্তু এটা একটা জিনিস, যে রিজনিং বাংলা ভার্সনের কি বই ভালো আছে আমি জানি না, কারণ আমি বেশিরভাগই রিজনিং আগে থেকে তৈরি, এটা আমার পড়াই আছে বিভিন্ন জায়গা থেকে। বিশেষ করে আমি কিরণ বা হচ্ছে আরিহান, সেন্ট্রালের যে বইগুলো হয় সেইগুলো থেকে আমি বঙ্গানুবাদ করে রিজনিং গুলো পড়েছি আমি। বাংলা দেখিনি, বাংলা ভার্সনের কোনো রিজনিং ভালো বই আছে কিনা। বা সিজিএলের একটা বই ছিল আমার কাছে, উপকার পাবলিকেশনের, ওই সমস্ত জায়গা থেকে রিজনিং গুলো আমার পড়া। তো এটা আমি বাংলা জানি না যে ভালো কোন বইটা কি আছে না আছে। কিন্তু ম্যাথ মোটামুটি চঞ্চল বা সুবিধা যদি বলো, প্রচুর, মানে ও টোকে, ও হচ্ছে সমস্ত জায়গা থেকে কপি করা মাল, চঞ্চল ও সুবিধা।
মানে এমন কোনো অঙ্ক নেই তা বাদ আছে তা নেই। ও না 8, 9, 10 এর টেক্সট বই থেকেও নিয়েছে, ও সমস্ত জায়গা থেকে, মানে ওই টপিকের বাইরে হতেই পারে না, বা একজন অত অঙ্ক কমপ্লিট করতেই পারবে না। এই না, মোর দ্যান এনাফ। আর সেই সময় কি বললাম যে বেসিক ইংলিশটা আমি কিভাবে শুরু করব, যে বেসিক ইংলিশের প্রথমে যেটা করাবো সেটা হচ্ছে টেন্স, এবং তারপরে যেটা করাবো সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। টেন্স, পার্টস অফ স্পিচ, এরপরে যেটা করাবো সেটা হচ্ছে লিঙ্কারের ব্যবহার, বা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড যে সেন্টেন্স স্ট্রাকচার, এইগুলো যদি একটু শিখতে পারো, ঠিক আছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স, সেই সঙ্গে যে ভয়েস চেঞ্জ হচ্ছে ন্যারেশন চেঞ্জ, কারণ অ্যাক্টিভ না প্যাসিভ সেটা জানাও দরকার, সেটা না হলে সেন্টেন্স তৈরি করতে অসুবিধা হয়। তো এই কটা বেসিক জিনিস না শিখলে পরে নিজে নিজে সেন্টেন্স বানাতে পারবে না, বা ট্রান্সলেশন করতে পারবে না। ঠিক আছে, তাই যাদের ক্ষেত্রে আরেকটা জিনিস, ইংলিশ আমি যদি, যখন ইংলিশ যেদিন আবার আসবে ক্লাসে, সেই দিনকে আমি আবার ডিটেলসে বলবো। তো এখন আজকে আমি এটা জিনিসটা বলে দিলাম যে ইংলিশ শেখার নিয়ম হচ্ছে এটা, যে পড়তে পড়তে শিখতে হয়, নিয়ম জেনে নয়। ঠিক আছে, কেউ যদি ভাবে যে আমি ইংলিশের রুলস শিখে নেবো, নিয়ে দিয়ে ইংরেজি শিখবো বা ইংরেজি লিখবো, সে কোনোদিন লিখতে পারবে না। পড়তে পড়তে শিখতে হয়। অর্থাৎ তুমি একটা আর্টিকেল পড়ছো, লেখা পড়ছো ইংলিশে, ওইভাবে পড়তে হবে বা মুখস্থ করতে হবে। হয়তো আমি একটু রিপোর্টার লিখে দিলাম, মুখস্থ মানে কি, বুঝে বুঝে, আমি যে বাংলা থেকে ইংরেজি করে দেবো সেটা একটু বুঝে বুঝে সেন্টেন্স স্ট্রাকচার দেখতে হবে, বা যে বইতে দেখছো সেই বইটাকে পড়তে হবে। কোনো একটা লেখা কোথাও দেখলে, বা নিউজ পেপার বলবো না, কারণ অনেকে বলে নিউজ পেপার পড়তে। নিউজ পেপার আমি এই কারণে জন্য বললাম, কারণ নিউজ পেপারে অনেক হাই লেভেলের ল্যাঙ্গুয়েজ থাকে। কত হাই লেভেলের ল্যাঙ্গুয়েজ তুমি শিখতে পারবে না, কারণ মাথার উপর দিয়ে যাবে। তাই আমি ওটা পড়তে মানা করবো। সব থেকে ভালো হয় স্টোরিগুলো পড়া, যেগুলো মাধ্যমিক 5, 6, 7, 8, 9, 10 যে টেক্সট বইগুলো আছে, ওই টেক্সট বইয়ে যে স্টোরিগুলো লেখা আছে না, আর কে নারায়ণ হতে পারে, নয়নতারা সেগাল, বা মনোজ দাস, এরকম কিছু কিছু যে রাইটিং গুলো আছে 9, 10, ওই স্টোরিগুলো কি বলতো, ওরা যেহেতু ইন্ডিয়ান রাইটার, বাঙালি বা অনেকে বাঙালিও আছে, এদের যে সেন্টেন্স স্ট্রাকচার সেগুলো সহজ সরল আছে। আর অনেক সময় যে বললাম যে রিপোর্ট রাইটিং, মানে যেগুলো হচ্ছে নিউজ পেপারে থাকে না, ওইগুলো অনেক হাই লেভেলের, মানে কত যে আমরা সাধারণভাবে যে ইংলিশ পড়ি সেরকম ধরনের থাকে না, এটা অন্য টাইপের। মানে হয়তো চুলে চুলে যেটা শুদ্ধ আমরা গ্রামার শিখি সেটা নাও হতে পারে। তো আমার মনে হয় যে সে পড়তে পারো, অসুবিধা নেই, কিন্তু ওখান থেকে আমার মনে হয় না যে ভালো কেউ ইংরেজি শিখতে পারবে নিউজ পেপার পড়ে। এটা আমার ব্যক্তিগত ধারণা। সব থেকে ভালো ইংরেজি শেখা যায় ওই বাংলা, মানে স্টোরি গুলো পড়ে, ওখানে সহজ সরলভাবে সেন্টেন্স দেওয়া হয়। তাই আর্টিকেল বেশি পড়তে হবে, মানে ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, যেহেতু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখার জন্য রুলস শেখার থেকে আগে আমাকে বেশি করে সেই সাবজেক্টটাকে পড়তে হবে, মানে লেখা পড়তে হবে, তবে তুমি বুঝতে পারবে। এবং ইংলিশ মানে ওটাই, যে আমি ধরো ডাইরেক্ট কোনোদিন ট্রান্সলেশনে ঢুকে গেলাম, সেটা থেকেও শিখতে পারবে। কোনো একটা রিপোর্ট রাইটিং আমি লেখা আছে, সেখান থেকেও শিখতে পারবে। আবার আমি তার সাথে রুলসও বলছি। মানে ইংলিশ শেখার এটাই, যেটা কন্টিনিউয়াস প্রসেস, যে কোনো সময় তুমি, আমি রিপোর্ট মুখস্থ করছো বা আমি পড়াচ্ছি সেটা দেখছো, তারপরে গ্রামারও শিখছো, এইভাবেই শিখতে হবে। এমন নয় যে আজকে গ্রামার শিখে নিলে কাল থেকে তুমি লিখতে পারবে, কোনোদিন পারবে না। তাহলে এই হচ্ছে ব্যাপার, করে নেবে। আর তাহলে আমি এক কাজ করছি, আজকে যেহেতু মানে আমাদের যে জিকে সাবজেক্ট, মানে প্রথমে যেহেতু তোমার ইয়েটা আছে, ওই যেহেতু আমাদের পরপর যদি বলি, তাহলে প্রথমে যেহেতু ভূগোলটাই দেওয়া আছে, বলে ভূগোলটাই আমি আজকে করিয়ে দিচ্ছি, ঠিক আছে, পশ্চিমবঙ্গের ভূগোল যেটা আছে, পশ্চিমবঙ্গের ভূগোলটাই দেখিয়ে দিচ্ছি, করে দিচ্ছি আলোচনা। তো দেখো যে ওয়েস্ট বেঙ্গল যেটা হচ্ছে ভারতের পূর্ব প্রান্তে, তাই তো, ভারতের ম্যাপে কি আছে, এইদিকে আছে, পূর্ব দিকে আছে, পূর্বতম হচ্ছে রাজ্য। আয়তনের দিক থেকে কি হচ্ছে 13তম, আয়তনের দিক থেকে